হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম হচ্ছে কি তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে। তাছাড়া আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক অর্থাৎ প্রত্যেকটা ভিডিও করার সময় অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ভিডিও করা হবে, যে সমস্ত টপিকগুলো বোঝানো হবে, সেইগুলো সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানো, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত কনসেপ্ট এই বই যেগুলো দেওয়া আছে দেখবে যেই কনসেপ্টগুলো বইয়ে ডিসকাস করা আছে সেগুলো সবই খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। সেই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। ভিডিও কোথাও স্কিপ না করে তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে নাও, প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি তাপ কিভাবে সঞ্চালিত হয়, তাই না? তাপ সঞ্চালন মানে হচ্ছে কি তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এর আগের সমস্ত চ্যাপ্টার বিশেষ করে ক্যালোরিমিতি থেকে শুরু করে তারপর হচ্ছে কঠিন আর তরল পদার্থের প্রসারণ, এই সমস্ত জায়গায় আমরা আলোচনা করেছিলাম কি যদি কোনো উত্তপ্ত, তাহলে একটা হট বডি আছে, হট, ওকে, তাপ বেরিয়েছে, ওকে, হট বডি আছে, একটা কোল্ড বডি, ওকে, কোল্ড বডি অর্থাৎ একটা গরম আর একটা উষ্ণ বস্তু যদি থাকে এবং তাদেরকে যদি স্পর্শ করা হয় বা কাছাকাছি রাখা হয়, তাহলে এদের মধ্যে কি হচ্ছে তাপ সঞ্চালিত হবে, তাপ চলাচল করবে। সেটা কি কার থেকে কার দিকে? কঠিন বস্তু থেকে ঠান্ডা বস্তুতে। অর্থাৎ যদি দুটি বস্তুর মধ্যে দুটি বস্তু যদি পরস্পর কাছাকাছি থাকে, ভালো করে বুঝে নাও, খুবই সহজ এগুলো। তাছাড়া তোমরা জানো হয়তো যে কাছাকাছি থাকা দুটি বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তো তাদের মধ্যে একটা শক্তি সঞ্চালিত হবে, যেই শক্তিটাকে বলা হচ্ছে কি তাপ শক্তি, তাপ। এবং এই তাপটা কার থেকে যাবে, কে গ্রহণ করবে, কে বর্জন করবে? উত্তপ্ত বস্তু বা গরম বস্তু তাপটা বা এই শক্তিটা বর্জন করবে, আর ঠান্ডা বা শীতল বস্তু সেই শক্তিটা গ্রহণ করবে। তাহলে এইভাবে তাপটা সঞ্চালিত হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান পরিমাণ হচ্ছে। এটা যখন দুটো বস্তুর উষ্ণতা সমান চলে আসবে তখনই আর এই শক্তি বা এই তাপ আর সঞ্চালিত হবে না। তাহলে এই অবস্থাকে বলা হয় কি তাপের সাম্য, তাপীয় সাম্য বলা হয়। কিন্তু এটা শুধু দুটো বস্তু নয়, একটা বস্তুকে হতে পারে। অর্থাৎ যদি দুটো বস্তুর বদলে যদি একটাই বস্তু থাকে, একটা বস্তু আগে ধরলাম, এর এক জায়গায় এই দুটো জায়গার উষ্ণতা পার্থক্য আছে, এটাকে θ1 ধরলাম, এটাকে θ2 ধরলাম, θ1 গ্রেটার দ্যান θ2। যদি দুটো বস্তুর মধ্যে একটাই বস্তু, দেখেন একটাই বস্তু তার বিভিন্ন অংশের মধ্যে যদি উষ্ণতা পার্থক্য থাকে বা উষ্ণতা কম বেশি থাকে, সেক্ষেত্রেও তাপটা কী হবে? সঞ্চালিত হবে, তাপটা তার মধ্য দিয়ে যাবে। এবং যতক্ষণ না এই পুরোটা অংশের উষ্ণতা সমান চলে আসে ততক্ষণ এই তাপটা সঞ্চালিত হতে থাকবে। যেমন দেখুন, একটা লোহার রডের এক প্রান্ত যদি আগুনের মধ্যে প্রবেশ করিয়ে দাও আর আরেক প্রান্ত যদি তুমি হাত দিয়ে ধরে থাকবে, কিছুক্ষণ পর ওইটাও গরম হয়ে যায়। কারণ কি তাপ দেখবে যখন যেই অংশটা আগুনের মধ্যে প্রবেশ করিয়েছো সেই অংশটা যখন উত্তপ্ত হচ্ছে, তাও সেই পরিমাণ উত্তপ্ত কিন্তু যেখানটা তুমি ধরে সেটা হয় না, সে ঠান্ডা থাকে। সেই দুটোর উষ্ণতা যখন পার্থক্য হয় ভিতর থেকে তাপটা আবার সঞ্চালিত হয়ে যায়। তাহলে এইভাবে তাপ সঞ্চালিত হয়ে যায়। তাহলে কোনো কঠিন বস্তুকে উত্তপ্ত করতে তাপটা কি কি পদ্ধতিতে, এখানে আজকের যে বিষয়টা হচ্ছে বা এই চ্যাপ্টারের যে বিষয়টা আছে যে কি কি পদ্ধতিতে তাপটা মানে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার বা সঞ্চালিত হয়, ওটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট। এর আগে আমরা তাপ প্রয়োগ করলে কি হয়, কার প্রসারণ হচ্ছে, কার সংকোচন হচ্ছে, এইসব পড়েছিলাম, তাই না? এই চ্যাপ্টার মেন পড়বো যে আমরা যে সেটা যে কি তাপটা কি কি পদ্ধতিতে সঞ্চালিত হয় এবং তার এক্সাম্পলগুলো আমরা একটু পড়বো। কে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তু, দুটো বস্তুর মধ্যে যে উষ্ণতা পার্থক্য হয়, দুটো বস্তু বা একটাই বস্তু বিভিন্ন অংশ, একটাই বস্তুর দুটো বিভিন্ন অংশ হতে পারে বা দুটো আলাদা বস্তু হতে পারে, তাদের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে অবশ্যই একটা মানে শক্তি একটা উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তু থেকে ট্রান্সফার হবে এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে কি তাপ সঞ্চালন। তাহলে এখানে কি কি পদ্ধতিতে হতে পারে সেইটা আমরা পড়বো। মেনলি তিনটে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় বা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। সেটা হচ্ছে কি প্রথম পদ্ধতিতে দেখে নাও, এক নম্বর হচ্ছে কি পরিবহন বা কন্ডাকশন। দ্বিতীয় নম্বরটা আছে কি পরিচলন বা কনভেকশন। আর তিন নম্বর হচ্ছে কি
রেডিয়েশন, রেডিয়েশন বা বিকিরণ। তাহলে পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিন পদ্ধতির তাপটা হচ্ছে কি একটা জায়গা থেকে আরেক জায়গায় কী হবে সঞ্চালিত হয়। এই তিনটে বিষয়ই আমরা পড়বো এই চ্যাপ্টার, মেনলি এই তিনটে বিষয়ই পড়বো কিন্তু ডিটেলসে। প্রথমে আমরা তিনটে বিষয়টা হালকা হালকা করে জেনে নিই, তারপরে পরিবহনটা সম্পর্কে ডিটেলসে বুঝবো। সেখানে হচ্ছে কি পরিবাহিতাঙ্ক আমরা বের করব, ওকে প্রত্যেক ফর্মুলা বের করবো, সেখান থেকে অঙ্ক সমাধান করব, তাপীয় রোধ, অনেক কিছু বিষয় আছে, খুবই ইন্টারেস্টিং লাগবে দেখে। যেই সমস্ত বিষয়গুলো আছে দেখেন কোনো বোরিং ব্যাপার নেই, খুবই সহজ, এবং যেইগুলো পড়াচ্ছি সেইগুলোর উপরই আছে। যেখানে একটা জিনিস বুঝতে পারছো তার উপর তার অ্যাপ্লিকেশান আরও কত ভালো লাগবে, তাই না? তো ইন্টারেস্ট নিয়ে পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বোরিং বা কী দরকার, পড়ে কী হবে, এর কোনো প্রয়োগ নেই, কোনো নয়, এইসব যে হাজার রকম যে প্রশ্নগুলো আসে, এর ফলে হচ্ছে কি তোমার মনে হতাশা চলে আসবে, তখন এই চ্যাপ্টারটা কঠিন লেগে যাবে। দরকার নেই অত জিনিসে, আমি শিখি, দেখা যাবে দেখবে লাইফে কোনো জিনিসই বেকার নয়। তুমি যা শিখছো সেগুলো কোনো কিছু বেকার নেই, পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। তুমি দেখবে সময় শুধু অপেক্ষা, তুমি যেইগুলো সময় দিয়ে কষ্ট করে শিখছো সেটা অবশ্যই ফিউচারে তোমার কাজে লাগবে। তা দেখে না, তাহলে পরিবহন, পরিবহন কাকে বলা যায়? যে পদ্ধতিতে তাপ কোনো একটি বস্তুর এক অংশ থেকে আর একটা অংশে স্থানান্তরিত হয়ে বস্তুটিকে উত্তপ্ত করে, অথচ যে বস্তুর কণাসমূহের কোনো স্থানচ্যুতি ঘটে না, সেই পদ্ধতিকে বলা হয় কি পরিবহন। দেখে নিচ্ছি, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নাও পরিবহন কাকে বলে। এগুলো খুবই সহজ। ধরো একটা বস্তু আছে, ওকে, এখানে উষ্ণতা θ1, এখানে উষ্ণতা θ2, θ1 গ্রেটার দ্যান θ2। তাহলে পরিবহন কাকে বলে দেখে নাও। তাহলে যে পদ্ধতিতে তাপ একটি অংশ থেকে আর একটি অংশে সঞ্চালিত হয়ে বস্তুটিকে উত্তপ্ত করে, অথচ মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না, সেই পদ্ধতিকে বলা হয় কি পরিবহন পদ্ধতি। খুবই সহজ, তাই না? দেখে নাও, অর্থাৎ যে পদ্ধতিতে তাপ কোনো পরিবাহ বা কোনো মাধ্যমের একটি অংশ থেকে আরেকটি অংশে সঞ্চালিত হবে, ট্রান্সফার হবে, কি একটা জায়গা থেকে আরেক জায়গায় তাপ সঞ্চালিত হয়ে ওই বস্তুটাকে, টোটাল মাধ্যমটাকে বা বস্তুটাকে কী হবে উত্তপ্ত করবে, অথচ মাধ্যমের বা বস্তুর কণাগুলির বা অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটবে না, সেই পদ্ধতিকে বলা হচ্ছে কি পরিবহন পদ্ধতি। তাহলে পরিবহন পদ্ধতিতে যে তাপ সঞ্চালিত হতে গেলে যার মধ্য দিয়ে তাপটা সঞ্চালিত হবে আর যেই বস্তুকে তাপটা উত্তপ্ত করবে সেই বস্তুটা অবশ্যই কঠিন বস্তু হতে হবে। কারণ কি দুটো কথা আছে, প্রথম কি তাপ সঞ্চালিত হবে, সঞ্চালিত হয়ে বস্তুকে উত্তপ্ত করবে, আর দ্বিতীয় পয়েন্টটা কি হচ্ছে মাধ্যমে বা বস্তুর কণার বা অণুগুলির, জড় বস্তুর অণুগুলির কোনো স্থানচ্যুতি হবে না। এই পয়েন্টটা হচ্ছে গুরুত্ব। এখান থেকে বোঝা যায় যে বস্তুটা কঠিন না তরল, অর্থাৎ পরিবহন পদ্ধতি কঠিন বস্তুর মধ্যে হবে না তরল পদার্থের মধ্যে হবে, এইটা হচ্ছে এই পয়েন্টটা দ্বারা বোঝা যাবে। তাহলে প্রথম হচ্ছে কি তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হয়ে বস্তুটাকে উত্তপ্ত করবে, আর এই প্রক্রিয়া চলাকালীন বস্তুর কণা কিন্তু বস্তুর মধ্যে অণুগুলি আছে বা যে কণাগুলো আছে সেইগুলো কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হবে না, বা বলা যেতে পারে উত্তপ্ত বস্তুর কণা ঠান্ডা বা শীতল বস্তুর কণার দিকে ট্রান্সফার হবে না। কণাগুলো যেখানে যেটা আছে, যে অণু যেখানে আছে সেইখানেই থাকবে, তারা কখনোই নিজের স্থান ছেড়ে চলে যাবে না। শুধু শক্তিটা শুধু একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হবে বা তাপটি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হবে, এবং এই অবস্থায় কণাগুলির স্থানচ্যুতি হবে না। তাহলে যেই কণা যেখানেই আছে সেখানেই থাকবে, তার মানে কি যে জড়বস্তুটার আকার আকৃতি যা ছিল সেই থাকবে। তাপ দেওয়ার আগে জড় পদার্থের যেরকম আকার আকৃতি ছিল তাপ দেওয়ার পর সেরকমই থাকবে, জড়পদার্থের আকার আকৃতি পরিবর্তন হবে না।
কারণ কি, সে তার স্থানচ্যুতি হচ্ছে না বলে, তাই না? তাহলে এক্ষেত্রে দেখা গেল তাহলে বস্তুর তাপ পরিবহন হতে গেলে অবশ্যই সেটা কঠিন মাধ্যম হতে হবে এবং সেইটা জড় পদার্থ হতে হবে এবং তার নির্দিষ্ট আকার আকৃতি থাকতে হবে। তাহলে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট জড় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হবে। ওকে, এবং নির্দিষ্ট জড় পদার্থ যার নির্দিষ্ট আকার আকৃতি আছে তার মধ্য দিয়ে তাপ যে সঞ্চালিত হয়ে যে বস্তু উত্তপ্ত করে সেই পদ্ধতি হবে কি, পরিবহন পদ্ধতি। তাহলে প্রত্যেক কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতি দ্বারা তাকে উত্তপ্ত করে, অবশ্যই এটা পরিবাহী হতে হবে। ওকে, তাপ উত্তপ্ত সে বস্তুটাকে উত্তপ্ত করে পরিবহন পদ্ধতিতে। ওকে, নেক্সট যেটা আছে পরিচলন পদ্ধতি বা কনভেকশন পদ্ধতি। তাহলে পরিচলন পদ্ধতি কি, যে পদ্ধতিতে উত্তপ্ত বস্তু বা উত্তপ্ত পদার্থের অণুগুলি নিজেরাই স্থান পরিবর্তন হয়ে উত্তপ্ত অংশ থেকে শীতলতম অংশে স্থানান্তরিত হয়ে টোটাল বস্তুটিকে বা টোটাল পদার্থটিকে উত্তপ্ত করে, সেই পদ্ধতিকে বলা কি, পরিচলন পদ্ধতি। অর্থাৎ পরিচলন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি নিজের স্থান পরিবর্তন করে। তাহলে কি বললাম, যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অংশ অণুগুলি মানে নিজের স্থান পরিবর্তন করে শীতলতম অংশে স্থানান্তরিত হয়ে টোটাল পদার্থকে উত্তপ্ত করে বা তার উষ্ণতা বৃদ্ধি করে, সেই পদ্ধতিকে বলা হয় কি, পরিচলন পদ্ধতি। তাহলে দেখে নাও, তাহলে এই পদ্ধতিকে উত্তপ্ত অণুগুলি নিজেরাই স্থান পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে সেখানে উত্তপ্ত করছে। তাহলে যখনই কোনো মাধ্যমের অণুগুলির স্থান পরিবর্তন হয়ে যাবে, স্থানচ্যুতি ঘটবে, তখন তার কিন্তু নির্দিষ্ট আকার থাকবে না। তাহলে সেই জন্যই পরিচলন পদ্ধতি সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে ঘটে যেই পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যেমন কি তরল। ওকে, তরলের ক্ষেত্রে দেখে নাও, অর্থাৎ দেখবে বিশেষ করে দুধ গরম করা, চা গরম করা বা জল গরম করার সময় দেখবে এরকম ঘটে। তো কি হয় দেখবে, ধরলাম একটা জার আছে, ওকে, এখানে তাপ দেওয়া হচ্ছে, এখানে তাপ দেওয়া হচ্ছে আর এখানে তরল আছে। বিশেষ করে জল গরম করা দেখবে জল যখন ফুটতে থাকে গোল গোল মতো মানে বাবল মতো ওঠে এবং জলের ভিতরটা দেখবে নড়াচড়া করে। যদি কোনো কাঁচ পাত্রে থাকে তোমার ভালো করে দেখতে হবে। অর্থাৎ এখানে জলের অংশগুলো কি থাকে, উত্তপ্ত থাকে, তাই না? এখানে যখন তাপ দেয় উপরের তুলনায় উপরে যে টেম্পারেচার, আমি যদি এটা উপরটা বলি θ1, এটাকে যদি θ2 বলি, এই স্তরটাকে অবশ্যই θ2 > θ1 হবে। অর্থাৎ জলের উপরের অংশের উষ্ণতা নিচের অংশের উষ্ণতা থেকে কম হবে, নিচের উষ্ণতাটা বেশি হবে। তাহলে এখানে যখন তাপ দেওয়া হবে নিচে যে জলগুলো আছে সেই জলগুলি উত্তপ্ত হওয়ার পরে উপর দিকে চলে যাবে। এই জলগুলি নিজে যে উত্তপ্ত জলগুলি নিজে উপর দিকে চলে যাবে এবং উপরে যে শীতল জল আছে, ঠান্ডা জল আছে, সেই জলটা কেউ নিচের দিকে নিয়ে যাবে। তাহলে এইভাবে বৃত্তাকার চক্রে এরকম চক্র চলতে লাগবে, এইভাবে আর এইভাবে গিয়ে কি হবে, টোটাল তরলটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। এইটা হচ্ছে পরিচলন পদ্ধতি। তাহলে কি হচ্ছে দেখে নাও, তাহলে যখন কোনো একটা জায়গায় কোনো তরলকে তাপ দেওয়া হবে তাহলে উপরের ঠান্ডা জল নিচের দিকে আসবে আর নিচের গরম জল উপর দিকে যাবে, গিয়ে টোটাল জলটাকে গরম করবে। তাহলে এক্ষেত্রে জল নিজে যাচ্ছে, তাই না? এখানে অণুগুলি নিজে যাচ্ছে, জল নিজে উপরে গিয়ে গরম করছে আর উপরের জল নিচে এসে গরম হচ্ছে, তাই না? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে তাপ মানে তাপের ফলে বস্তুগুলি বা তরলগুলি যে উত্তপ্ত হচ্ছে, এখানে হচ্ছে কি অণুগুলি নিজে তাপ বহন করছে। অর্থাৎ কোনো একটা জলের অণুগুলি উত্তপ্ত হয়ে গেছে, সেই অণুগুলি নিজে গিয়ে অন্য জায়গায় ঠান্ডা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে গরম করে দিচ্ছে এবং উপরের ঠান্ডা জলগুলি নিজের নিচে এসে কী হচ্ছে, সেগুলো উত্তপ্ত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে অণু নিজে ট্রান্সফার হচ্ছে। অবশ্যই এক্ষেত্রে জড় মাধ্যম এটা জড় পদার্থ। ওকে, তাহলে এখানে যেই পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতিকে বলো আমরা কি, পরিচলন পদ্ধতি। ওকে, তার দুটি পদ্ধতির ক্ষেত্রে জড় পদার্থ অবশ্যই প্রয়োজন, জড় মাধ্যম অবশ্যই প্রয়োজন। তাহলে এইটাও জড় মাধ্যম, এইটাও জড় মাধ্যম। নেক্সট এবং থার্ড যেটা আছে তাপের বিকিরণ বা রেডিয়েশন, এইটা কি, তা যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়াই একটি জায়গা থেকে আরেকটি জায়গায় সঞ্চালিত হয়ে টোটাল জিনিসটাকে উত্তপ্ত করে। অর্থাৎ কোনো মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত করে না। তাহলে কি বলবে, যে পদ্ধতির তাপ কোনো মাধ্যম ছাড়াই
বা মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়ে সেইখানটায় সেই জায়গাটাকে উত্তপ্ত করে, সেই পদ্ধতিকে বলা হয় কি বিকিরণ বা রেডিয়েশন। তার তিনটে কেস দেখে নাও। তাহলে তিনটে কেস আমরা ডিসকাস করলাম। বিকিরণটা কি হচ্ছে? তাহলে বিকিরণটা অ্যাকচুয়ালি কি, এখানে আছে, এখান থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে। ওকে, এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বিকিরণ। ওকে, তাহলে তাপ এই 3 রকম পদ্ধতিতে সঞ্চালিত হয়। তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে তাপ 3 রকম পদ্ধতি সঞ্চালিত হয়। কঠিনের মধ্য দিয়ে গেলে সেটা পরিবহন পদ্ধতি, তরলের মধ্য দিয়ে গেলে পরিচলন পদ্ধতি, যদি মানে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে গেলে পরিবহন পদ্ধতি, তরল মাধ্যমের মধ্য দিয়ে গেলে পরিচলন পদ্ধতি, আর কোনো মাধ্যম ছাড়াই যদি তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা হচ্ছে কি বিকিরণ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে তাপ হচ্ছে কি সঞ্চালিত করে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবে তোমাদের বই হয়তো আছে যে 3 প্রকার যে তাপের পদ্ধতি আছে, পরিবহন, পরিচলন, বিকিরণ, পার্থক্য। এতে পার্থক্য কী হতে পারে? তাহলে প্রথম আমরা পার্থক্য খুব সহজে আমরা বলতে পারি। প্রথম পদ্ধতির ক্ষেত্রে পরিবহন এবং পরিচলন পদ্ধতির ক্ষেত্রে জড় পদার্থ বা জড় মাধ্যমের প্রয়োজন হয়। বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই না? আর কি দেখে নাও, পরিবহন পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে কি কণাগুলির স্থানচ্যুতি ঘটে না, একটা তাপ এক জায়গাতে আরেক জায়গায় সঞ্চালিত হয়, কণার স্থানচ্যুতি ঘটে না। পরিচলন পদ্ধতিতে কিন্তু কণার স্থানচ্যুতি ঘটে। আর বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমই নেই, তাহলে এর কোনো গল্প হবে না। নেক্সট হচ্ছে কি আরও পার্থক্য বলা যেতে পারে, পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে যে বস্তু উত্তপ্ত হয় এটা খুব হচ্ছে মন্থর প্রক্রিয়া। ভালো করে বুঝে নাও, পরিবহন এবং পরিচলন পদ্ধতি যে বস্তুগুলো উত্তপ্ত করা হয় এই পদ্ধতি হচ্ছে কি মন্থর প্রক্রিয়া, কিন্তু তার তুলনা বিকিরণ হচ্ছে কি দ্রুতগামী বিক্রিয়া। আরও একটা পার্থক্য বলা যেতে সেটা হচ্ছে কি পরিচলন এবং পরিবহন পদ্ধতির তাপ সোজা পথ বা বাঁকা পথেও গিয়ে বস্তুটা উত্তপ্ত করতে পারে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সর্বদা কি চলে সোজা বা সরল পথে চলে। ওকে, এটা। আর পরিচলন আর পরিবহন পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত করে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে কিন্তু মাধ্যমকে উত্তপ্ত করে না। তাহলে এই সিম্পল কিছু পার্থক্যগুলো বললাম, এইগুলো তোমরা পার্থক্য আকারে লিখে নেবে, খুবই সহজ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার মেন আমরা যেটা ডিসকাস করবো, এটা হচ্ছে বেসিক ছিল। ওকে, মেন যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে আমরা আলোচনা করব। আর অ্যাকচুয়ালি পরিবহন পদ্ধতিতে কিভাবে বস্তুটা উত্তপ্ত হয় কণাগুলির স্থানচ্যুতি না ঘটেও সেটা আমরা ডিসকাস করবো। তারপরে পরিবাহিতাঙ্ক কি, কিভাবে আমরা পরিবাহিতাঙ্ক সম্পর্কে কনসেপ্টটা পাবো সেটাও ডিসকাস করব। খুবই সহজ দেখবে, তো ভিডিও কথা স্কিপ করবে না তোমরা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি আমরা আলোচনা করবো, একদম বেসিকটা ডিটেলস, একদম ডিটেলস আলোচনা করবো, সেটা হচ্ছে পরিবহন। ওকে, বা কন্ডাকশন। পরিবহন বা কন্ডাকশন কি আমরা সেটা বুঝেছি, কিন্তু কিভাবে দেখে নাও। আমরা পরিবহনটা কি বললাম, যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হয়ে কি হচ্ছে বস্তুটাকে উত্তপ্ত করছে, কিন্তু কণাগুলোর কোনো স্থানচ্যুতি ঘটবে না। আমি যদি জাস্ট এখানে একটা এঁকে দেখাই, তাহলে এখানে আমি কিছু আঁকছিলাম, ধরলাম কণাগুলি, মাধ্যমের কণাগুলি। ওকে, এইভাবে আছে ধরলাম। ওকে, এরকম ধরলাম, এইভাবে আছে। তাহলে এখানে ধরলাম কিছু মাধ্যম আছে, তো আমি এটা এইভাবে দেখাচ্ছি এখানটায়। ওকে, তাহলে আমি ধরলাম এই জায়গাটায় হিট দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তাহলে হিট যদি দেওয়া হয় তাহলে হচ্ছে কি কোনো কঠিন পদার্থে, ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো না, একবার ভালো করে বুঝে না দেখবে, তারপরে খুব সহজে লেগে যেতে হবে। যখন কোনো কঠিন পদার্থের কোনো একটা অংশে তাপ দেওয়া হয়, তাপ দিলে যেই অংশে তাপ প্রয়োগ করা হচ্ছে সেই অংশের অণুগুলি খুবই দ্রুত বেগে কম্পিত হতে থাকে, তাদের ভাইব্রেশনটা বেশি হয়। ওকে, ভালো করে বুঝে নাও, যখনই
কোনো কঠিন পদার্থের কোনো একটা জায়গায় তাপ দেওয়া হয়, তাপ প্রয়োগ করা হয়, তখন হচ্ছে কি সেই জায়গাকার অণুগুলি তাপ অর্জন করে কি হচ্ছে মানে দ্রুতভাবে কম্পিত হয়ে থাকে, ভাইব্রেশন করে তারা। এবং এই ভাইব্রেশনটাকে এই ভাইব্রেশন হওয়ার ফলে এর পাশের যে অণুগুলো আছে তার মধ্যে কি হচ্ছে ঘর্ষণ হয়, তাই না? যেখানে এক জায়গায় আছে এরকম পরস্পর টাচ অবস্থায় মানে এরকম, আর এটা যদি কাঁপে তাহলে এর সঙ্গে এরও ঘর্ষণ হবে, এইটাও কাঁপতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কোনো কঠিন পদার্থের যে জায়গায় তাপ প্রয়োগ করা হয় সেই জায়গার অণুগুলি খুব কম্পিত হতে থাকে এবং তার পাশে থাকা যেই অণুগুলো থাকে সেইগুলো তার সঙ্গে ঘর্ষণ করতে থাকে। এবং এই কম্পনের ফলে যে এখানে যে কম্পন সৃষ্টি হয়, এই কম্পনটাই অণুগুলির কম্পনের ফলে যে এনার্জি বা যে শক্তি পাওয়া যায় সেই শক্তিটাই কিন্তু পরে তার পাশের অণুতে সঞ্চালিত হতে থাকে এবং সেই অণুটা কম্পিত হতে সে আবার তার পাশের অণুকে সঞ্চালিত করবে। অর্থাৎ দেখে নাও, আমি জাস্ট এরকম দেখাচ্ছি তোমাদের। অর্থাৎ দেখে নাও, যখন এখানটায় তাপ প্রয়োগ করা হবে তখন এখানকার অণুগুলো কী হবে, ভাইব্রেশন বেড়ে যাবে এবং তাদের ভাইব্রেশন বা কম্পনের ফলে সেখান থেকে একটা শক্তি উৎপন্ন হবে, কম্পন শক্তি। এবং সেই কম্পনটা যেহেতু পাশের অণুগুলি পাশে লেগে থাকে তার মধ্যে সঞ্চালিত হয়ে যাবে এবং এই যখনই এর মধ্যে এই কম্পনটা সঞ্চালিত হয়ে গেল তখন এইটাও ভাইব্রেশন করতে লাগলো। ভাইব্রেশন করার পর এখানে যে শক্তি হবে, বা ভাইব্রেশন করলে কি ঘর্ষণ হচ্ছে না, ঘর্ষণের পরে তো তাপ উৎপন্ন হচ্ছে, সে তার ফলে হচ্ছে কি এই ঘর্ষণের ফলে এখানে যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে সেই কম্পনটা আবার এইদিকে চলে গেল, এইদিকে গেল, আবার এখানে দিল। যত তাপ প্রয়োগ করব তত এর ফ্রিকোয়েন্সি বা কম্পনটা বাড়বে, তত শক্তি উৎপন্ন, সেই কম্পনটা এদিকে আসবে, সেই কম্পনটা আবার এখানে আসবে, সেটা আবার এখানে আসবে, এইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে এইভাবে কণাগুলি দেখে নাও, কণাগুলি নিজের স্থানচ্যুত হচ্ছে না, কণাগুলি যে জায়গাটা যেখানে ছিল সেখানেই আছে, শুধু তাদের কম্পনের যে এনার্জি, কম্পন শক্তিটা, যে ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট করছে যে কণাগুলি, সেই কম্পনটাই একটা জায়গা থেকে আর এক জায়গায় শক্তি আকারে ট্রান্সফার করে দিচ্ছে এবং এই শক্তি যখনই কোনো অণুর মধ্যে যাচ্ছে সেও কম্পিত হতে যাচ্ছে এবং তারপরে সেও কিছু শক্তি ট্রান্সফার করছে। তাহলে এখানে যত আমি হিট দেবো, তাপ দেবো, ততই ফ্রিকোয়েন্সি কম্পিত হবে, ততই শক্তি ট্রান্সফার করবে এবং তারপরেরটাও ঠিক সেভাবে কম্পিত হতে হবে, অণুগুলি কম্পিত হবে, সেটাও কেউ পাশেটাকে ট্রান্সফার করবে। এইভাবে শক্তিটা বা তাপ শক্তিটা এইভাবে কী হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। আর একই বলা হয় কি পরিবহন পদ্ধতি। তাহলে পরিবহন পদ্ধতিতে অ্যাকচুয়ালি তাপ এইভাবে সঞ্চালিত হয়। ওকে, নেক্সট এবারে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি কোনো পদার্থের তাপ পরিবাহিতা। ওকে, তাপ পরিবাহিতা জিনিসটা কি, তারপর সুপরিবাহী, কুপরিবাহী আর পরিবাহী তাঙ্ক, সেই বিষয়টা ডিসকাস করবো। ওকে, তাহলে নেক্সট যেটা আলোচনা করবো সেটা কি তাপ পরিবাহী। তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কি, কোনো পদার্থের তাপ পরিবহন করার সামর্থ্যকেই তাপ পরিবাহিতা বলা হয়। তাহলে আমি সংজ্ঞাটা যদি লিখি লিখব, কোনো পদার্থের তাপ পরিবহনের সামর্থ্যকে তাপ পরিবাহিতা বলে। ওকে, সোজা কথা, যার তাপ পরিবহন করার সামর্থ্য বেশি থাকবে সে বেশি তাপে সুপরিবাহী হবে, আর যার কম থাকবে সেটা কম। অর্থাৎ কোনো বস্তু যদি তাপ পরিবহন করতে পারছে, কত ভালোভাবে তাপ পরিবহন করতে পারছে, তার সামর্থ্য কতটুকু, সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতা। তাহলে কোনো বস্তুর তাপ পরিবহন করার যে নিজস্ব যে সামর্থ্য থাকবে সেই সামর্থ্যকে তার তাপ পরিবাহিতা বলে। সাধারণত ধাতব বস্তুর তাপ পরিবাহের সামর্থ্যটা অধাতব বস্তু থেকে অনেক বেশি। এখানে মনে রাখবে, ধাতব বস্তুর, আমি এখানে লিখে রাখছি, দেখে না, ধাতব বস্তুর তাপ
পরিবাহিতা অধাতব বস্তুর তুলনায় বেশি, অনেক বেশি। যেমন অর্থাৎ তাপ কতটা দ্রুত, কতটা সহজভাবে পরিবাহিত হতে পারে। যেমন আমি একটা প্রথমেই এক্সাম্পল দিয়েছিলাম যে একটা লোহার রডকে যদি দেখবে একটা প্রান্তকে আগুনের মধ্যে প্রবেশ করে দেও আর একটা প্রান্ত ধরে থাকবে, দেখবে তো বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, কারণ খুব তাড়াতাড়ি তাপটা পরিবহন পদ্ধতিতে তাপ উষ্ণ অংশ থেকে শীতল অংশ থেকে পরিবাহিত হতে থাকবে। কিন্তু একইভাবে যদি একটা কাঠকে, কোনো কাঠের টুকরোকে, কোনো একটা কাঠের রডকে যদি লোহার মধ্যে মানে আগুনের মধ্যে যদি প্রবেশ করে রাখো, দেখবে সেখানে কিন্তু তুমি অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারবে। বেশি উত্তপ্ত হলে পুড়ে যাবে কখনো, কিন্তু তোমার হাতে তাপ লাগবে না, তাই না? তাহলে সামর্থ্য নেই এর। কিন্তু একটা পরিবাহের ক্ষেত্রে, একটা লোহার ক্ষেত্রে কত দ্রুত গরম হয়ে যায়। বিশেষ করে দেখবে মায়েরা যখন রান্না করে, যে বড় কোনো কুকার বা এরকম কিছু যা রান্না করে, একদিকে দেখবে কাপড় দিয়ে ধরে রাখে, দেখে দিচ্ছে তাপ অন্য জায়গায়, কিন্তু এদিকে কাপড় ধরে রাখছে, কারণ কি তাপ ওখান থেকে দ্রুত চলে আসবে আর দ্রুত হ্যান্ডেলটাকে কী হয়ে যাবে, উত্তপ্ত করে দেবে। সেই গরম থেকে বাঁচার জন্যই কাপড় ইউজ করা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। অর্থাৎ তাপ পরিবাহিতা কি, কোনো পদার্থ যে তাপ পরিবহন করার যে সামর্থ্য কি, তার তাপ পরিবাহিতা বলে। এবং সুপরিবাহী কোনগুলো বলবো? তাপের সুপরিবাহী আর তাপের কুপরিবাহী। তা যেই সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই বা যে সমস্ত পদার্থের তাপ পরিবহন করার সামর্থ্য আছে তাদেরকে বলো কি, সুপরিবাহী, তাপের সুপরিবাহী। আমরা এবার লিখতে পারি তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী কি, তা দেখে নাও। যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তাপ পরিবাহিত হতে পারবে সেই পদার্থ হলো তাপের সুপরিবাহী। তাহলে সংজ্ঞা লেখা দরকার নেই, তোমরা বুঝতে পারছো, খুব ইজি এগুলো। তা যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ খুব সহজেই পরিবাহিত হতে পারে সেই সমস্ত পদার্থকে তাপের সুপরিবাহী। সবথেকে ভালো, যার বেশি তাপ পরিবহন করার সামর্থ্য সব থেকে বেশি যার, সেটা হচ্ছে কি রূপোর। মনে রাখবে এগুলো, রূপা। ওকে, রূপোর তাপ পরিবহন করার সামর্থ্য সব থেকে বেশি, এর মধ্যে দিয়ে খুব দ্রুত তাপ পরিবাহিত হয়। ওকে, আর দেখে নাও তাপের কুপরিবাহী কি, তাপের কুপরিবাহী এটা খুব সহজ আছে। যে সমস্ত পদার্থের মধ্যে তাপ পরিবাহিত হয় না, তাপের পরিবহন হয় না বা তাপ পরিবাহিত হয় না, সেই সমস্ত পদার্থকে বলবো কি আমরা, তাপের কুপরিবাহী। অর্থাৎ কাঠ, কয়লা, প্লাস্টিক, কাপড়, উলের যেহেতু এর মধ্যে দেখেছে তাপ পরিবাহিত হয় না। সেই জন্য শীতকাল, বিশেষ করে এখন শীতকাল চলছে, তাই না, আমরা মোটা মোটা সোয়েটার পরে থাকি। কারণ কি, এই জন্য যে আমার শীতকালে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি আমরা এই কনসেপ্টটা নিই, এই প্রথম যে কনসেপ্টটা বলছে তাপের পরিচালন বা পরিবহন পদ্ধতি, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার কেন হয়, সেই কনসেপ্টে যদি চলে আসি, আমরা কী বলেছিলাম দেখো না, আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে বুঝবো। ওকে, এটা হচ্ছে কি ঠান্ডা বস্তু। তাহলে দেখে নাও, যদি এটা গরম হয়, হট, হচ্ছে কি শীতল, ঠান্ডা, কোল্ড। ওকে, হয়, তাহলে কি হচ্ছে, তাপ উষ্ণ গরম বস্তু থেকে তাপ শীতল বস্তু থেকে ট্রান্সফার হবে, তাই তো, ট্রান্সফার হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ দুটো উষ্ণতা সেম হয়। এবার যদি আমি এখানটায় করে দিই, যে এখানে মাঝখানে যদি একটা তাপের কুপরিবাহী দিয়ে দিই, তাপের কুপরিবাহী, দেখুন ভালো করে দেখুন, কোনো তাপের কুপরিবাহী কোনো বস্তু দিয়ে যদি গরম বস্তুটাকে ঢেকে দিই, তাহলে কোনো তাপ কিন্তু এর বাইরে যেতে পারবে না। তার ফলে হচ্ছে কি, বাইরের যে ঠান্ডা বস্তুটা ঠান্ডাই থাকবে আর গরম বস্তুটা গরম থাকবে। কারণ কি, যে এখান থেকে তাপটা ঠান্ডা বস্তুতে যাওয়ার মাঝখানে কি একটা ব্যারিকেড আছে, অর্থাৎ এখানে তাপের কুপরিবাহী পদার্থতে ঘিরে দেওয়া হয়েছে। তাপের কুপরিবাহী পদার্থতে ঘিরে দিলে তাপটা আর এখানে আসতে পারবে না। শীতকালে ঠিক এরকমই হয়, যে আমরা সোয়েটারগুলো পরি, যে জামা কাপড়গুলো পরি, এগুলো সবই কি তাপের কুপরিবাহী, তাই না। সেই জন্য শীতকালে কী হচ্ছে, বাইরের টেম্পারেচার কম, বডি টেম্পারেচার বেশি। অর্থাৎ এক্ষেত্রে শীতকালে কী হয়, কোল্ড বডি হচ্ছে এনভায়রনমেন্ট, বাইরের পরিবেশটা হচ্ছে ঠান্ডা বডি, কোল্ড বডি। আর আমাদের বডিটা হচ্ছে, সেটা হচ্ছে কি হট বডি।
উষ্ণ মানে উষ্ণ বস্তু, তাহলে যদি আমার বডিটা উষ্ণ হয়, আমার বডির উষ্ণতা যদি বেশি হয় পরিবেশের তুলনায়, তাহলে কি হবে, তাহলে বাইরে ঠান্ডা আর ভিতরটা গরম, তাহলে এখান থেকে তাপ যাবে পরিবেশের দিকে। শীতকালে এটা হচ্ছে, সেই কারণে শীতকালে আমাদেরকে বডি থেকে যখন তাপ বেরিয়ে যায় তখনই আমাদের ঠান্ডা লাগে, বডি টেম্পারেচার ডাউন হয়ে যায়, আমাদের শরীরে ঠান্ডা লাগে। তাহলে কী করতে হবে, বডি টেম্পারেচারকে রুখতে হবে, না যেতে পারে, তাহলে এরকম একটা ব্যারিকেড লাগাতে হবে। সেই কারণে আমরা সোয়েটার পরি। সোয়েটার বলতে উলের তৈরি হয়, বা এরকম অনেক কোশ্চেন থাকে একটা সোয়েটার বদলে দুটো কাপড় পরলে বেশি উপকার, কারণ বায়ু হচ্ছে সবথেকে বেশি অন্তরক। ওকে, সবথেকে আদর্শ অন্তরক বা কুপরিবাহী পথ হচ্ছে কি বায়ু, ভালো করে মনে রাখবে। ওকে, বায়ু হচ্ছে কি একটা আদর্শ, বায়ু গ্যাস, বায়ুর মাধ্যমে যে গ্যাসগুলো থাকে, গ্যাস, তো গ্যাস বা বায়ু মাধ্যম এগুলো সব অন্তরক। আর সবথেকে আদর্শ অন্তরক হচ্ছে শূন্য মাধ্যম, অর্থাৎ কিছু নেই, শূন্য মাধ্যম হচ্ছে আদর্শ অন্তরক। সেই কারণে আর মানে তাপ, শূন্য মাধ্যম তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারে না। তাহলে এখানে দেখলাম, তাহলে এখানটা কি হচ্ছে কি, যদি একটা ব্যারিকেড অন্তরক দেওয়া হয় তাহলে সেখান থেকে তাপ কখনো এখানে আসতে পারবে না। ওকে, তাহলে অন্তরক গেল। তাহলে দেখলাম পরিবাহিতা কি, সুপরিবাহী, তাপের কুপরিবাহী গেলে আমরা সব বুঝলাম। শুধু এখানটা একটা ইম্পর্টেন্ট ছিল, তাপের সুপরিবাহীর ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন হয়তো দিতে পারে, এরকম ক্লাস 10 বা অন্যান্য ক্লাসে এইগুলো থাকে। রূপ হচ্ছে কি আদর্শ সুপরিবাহী, অর্থাৎ এর সুপরিবাহিতা, তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। ওকে, নেক্সট এবারে যেটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি তাপ পরিবাহিতাঙ্ক, তাই না? তাপ পরিবাহিতাঙ্কটা কি, তাহলে দেখে নাও, আমি চেষ্টা করবো এটা ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়া, যে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক ব্যাপারটা। তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাপ পরিবাহিতাঙ্ক, ওকে, থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে একটা কিউব আঁকছি আমি এখানটায়, বা এটাকে আমরা এইভাবে ওকে, তাহলে এটা একটা কিউব আছে। ওকে, একটা কিউব, এরকম একটা কিউব আছে, একটা ধাতব পদার্থ আছে যার বেদ আছে এরকম। তাহলে আমি এর ক্ষেত্রফলটা হচ্ছে এ, এর সামনের পৃষ্ঠে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ, এবং এখানে যে বেদটা আছে সেটা হচ্ছে টি। অর্থাৎ একটা বইয়ের মতো বলা যেতে পারে, যে একটা বই যেমন হয়, তাহলে আমরা যদি একটা বই ধরি, এটা একটা বই আছে। ওকে, এরকম একটা বই আছে, তাহলে এই বইটার যদি আমরা ধরি, এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে বেদ। ওকে, এটা হচ্ছে বেদ। ওকে, আর হচ্ছে সারফেস ক্ষেত্রফল। তো ঠিক এরকমভাবে আছে, দেখে নাও, এবং এই দুটো তল আছে, দেখে নাও, এইদিকে একটা তল আছে, এই দিকটা তল, আর এই দিকটা তল। ঠিক এরকম ধরো কোনো বস্তু আছে, এরকম কোনো একটা মেটাল আছে, তাহলে নিশ্চয়ই এখানে দুটো জাংশনের, মানে এই তলটার আর সামনের তলটার উষ্ণতা আলাদা হবে যদি তাপ দেওয়া হয় তবে। তাহলে এই ফেজটায় আমি কিউ পরিমাণ তাপ দিয়েছি, তাহলে এই ফেজটায় যার ক্ষেত্রফল এ, সেই ফেজে যদি তাপ দেওয়া হয় তার, এবং সেই তাপটা কী হচ্ছে, যেহেতু কঠিন বস্তু, তাহলে এর মধ্যে পরিবহন পদ্ধতিতে তাপটা সামনের দিকে যাবে, গিয়ে পরের অংশটাকে উত্তপ্ত করবে। তাহলে এই জাংশনটা উষ্ণতা হচ্ছে কি θ1, আর এই জাংশনের উষ্ণতা হচ্ছে কি θ2, বা এটা আমরা ঘুরিয়েও লিখতে পারি, এটাকে θ2, এটাকে θ1 বলতে পারি। আমি সাপোজ ধরলাম এটা θ2, এটা হচ্ছে কি θ1। ওকে, θ1। তা দেখে নাও, ভালো করে বুঝে নাও, যে একটা বেদটা একটা বইকে, তুমি বইকে কল্পনা করো, যে কোনো বই, ফিজিক্স বই, ম্যাথ বুক, যে কোনো বুক তুমি কল্পনা করতে পারো। তাহলে এরকম একটা সলিড একটা ধাতব পাত আছে, বা ধাতব একটা এরকম ধাতু আছে, একটা মেটাল আছে, লোহা ধরতে পারো এরকম। তো তার একটা সারফেসের, বুঝলাম এই সারফেস ফ্রন্ট, এটা ফ্রন্ট সারফেস। ওকে, এই ফ্রন্ট সারফেস বা এই সামনের সারফেসটাই যদি আমি তাপ দিই, কিউ পরিমাণ তাপ দিই, তাহলে এর সঙ্গে এই যে জাংশন, এই সারফেসে যে উষ্ণতা, এর পরে যে সারফেসটা উষ্ণতা তার থেকে বেশি হবে, কারণ এখানে যখন তাপ আসবে এটা বেশি উত্তপ্ত হবে, এখানে অনুগুলিক ভাইব্রেশনটা সব থেকে বেশি হবে। তার ফলে এর যেই কম্পনের ফলে যে গতিশক্তি উৎপন্ন হবে, বা সংঘর্ষের আশপাশে অনুর সঙ্গে যে ফ্রিকশন হবে, তারপরে যে শক্তি হবে সেটা গতিশক্তি আকারে সামনের দিকে যাবে। তারপরে পরের অংশটাকে বা পরের লেয়ারটায় কী হবে,
উত্তপ্ত করবে। তাহলে নিশ্চয়ই θ1 আর θ2 মধ্যে ডিফারেন্স হবে উষ্ণতা, অর্থাৎ বলতে θ2 গ্রেটার দেন θ1 হবে, তাই না? θ2 গ্রেটার দেন θ1 হবে, অর্থাৎ যেই অংশে যেই সারফেসে তাপ প্রয়োগ করা হচ্ছে সেখানকার উষ্ণতা বেশি হবে এবং তারপরের উষ্ণতা তার থেকে কম হবে। তার θ2 অলওয়েজ গ্রেটার দেন θ1। তাহলে এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে প্রদত্ত তাপ, কিউটা হচ্ছে কি প্রদত্ত তাপ, প্রদত্ত তাপ সেটা হচ্ছে কি প্রদত্ত তাপ কি হচ্ছে দুই সারফেসের, দুই পৃষ্ঠতলের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। দুই পৃষ্ঠতলের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1। কিউ প্রপোর্শনাল θ2 মাইনাস θ1। ভালো করে দেখে নাও, যত তাপ বেশি দেবো, ভালো করে বুঝে নাও, যত আমি তাপ বেশি প্রয়োগ করব তত θ2টা θ1 থেকে বেশি হবে, তত এই দুটো বিন্দুর মধ্যে উষ্ণতা পার্থক্য তত বেশি হবে। যত কম তাপ দেব তত উষ্ণতা পার্থক্য দুটো কম হবে। ভালো করে দেখে নাও, যেই সারফেসে, ভালো করবো, যেই সারফেসে আমি তাপ প্রয়োগ করছি সেই সারফেসের উষ্ণতা পিছনের সারফেসটার থেকে বেশি হবে, কারণ তাপ পরিবাহিত হচ্ছে। তাহলে পরিবহন হওয়ার সময় যেখান থেকে তাপটা পরিবাহিত হচ্ছে সেই অংশটা উষ্ণতা বেশি হবে তারপরেরটা। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি, যদি যত পরিমাণ তাপের, যত আমি বেশি তাপ প্রয়োগ করব এই উষ্ণতার পার্থক্যটা ততটা বেশি হবে, তাই না? তাহলে কিউ প্রপোর্শনাল θ2 মাইনাস θ1। তো তোমার কনসেপ্টে কী বলো সেটা তোমার কমেন্টে বলবো, ওকে? তাহলে নেক্সট 2 নম্বরটা দেখে নাও। প্রদত্ত তাপ পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। ওকে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু এ। দেখে নাও, ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি লাগবে, ক্ষেত্রফল যত কম থাকবে তাপ তত কম লাগবে, তাই না? ভালো করে বুঝো, যদি আমার বেশি ক্ষেত্রফল তাহলে বেশি তাপ দেওয়া হচ্ছে, কম ক্ষেত্রফল কম তাপ দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা হচ্ছে কি, পরিবাহী বেধের যে বেধ আছে তার ব্যাসানুপাতিক। তাহলে প্রদত্ত তাপ পদার্থের বেধের ব্যস্তানুপাতিক। দেখে নাও, তাহলে অর্থাৎ বলতে পারি, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু 1/d। কিউ প্রপোর্শনাল টু 1/d। তার মানে আমি বলতে চাইছি, ধরুন এখানে একটা ছবি আঁকছি আমি, ওকে, যার বেধ খুব বেশি, ওকে, বেধটা খুব বেশি। তা দেখে নাও, আমি কিছু পরিমাণ তাপ দিলাম, সেই তাপ দিয়ে এখানে যে উষ্ণতা যাওয়া হবে, এখানে উষ্ণতা কি সেম হবে? ক্ষেত্রফল দুটো সেম, একই ক্ষেত্রফল। আমি কিউ পরিমাণ তাপ এখানে দিলাম, কিউ পরিমাণ তাপ এখানে দিলাম, তাহলে যদি কিউ পরিমাণে একই তাপ এখানে দিই, তাহলে কার উষ্ণতা বেশি হবে? এটা উষ্ণতা বেশি হবে, তাহলে এটা বেশি উত্তপ্ত হবে আর এটা কম উত্তপ্ত হবে, তাই না? দেখে নাও, তাহলে এখানে যদি একই পরিমাণ উষ্ণতা চাই তাহলে এখানে বেশি তাপ দিতে হবে। তা দেখা যাচ্ছে যদি বেধ কম হয় তাহলে এর উষ্ণতা বেশি যাচ্ছে, তাই না? উত্তপ্ত, এটা বেশি উত্তপ্ত হচ্ছে, আর বেধ বেশি হয়ে গেলে উত্তপ্ত এটা কম, মানে শীতল হয়ে যাচ্ছে। ব্যাপারটা দেখো না, খুবই সহজ আছে, কিন্তু দেখে না ব্যাপারটা কী বলছি আমি। বলতে চাইছি যদি বেধ কম হয়
তাহলে এখানে যদি একই তাপ, এর বেদ বেশি এখানে বেদ কম, তাহলে একই তাপ যদি দুটোর মধ্যে হয় তাহলে কোনটা বেশি উত্তপ্ত থাকবে? তাহলে এটা অর্থাৎ যার বেদ কম সেটা বেশি উত্তপ্ত হবে, আর যার বেদ বেশি সেটা উত্তপ্ত কম হবে। তাহলে এখানে দেখাচ্ছে বেদ বেড়ে কমে গেলে, বেদ যদি কম হয় তাহলে তাপ উত্তপ্তটা বেশি হবে, তাপটা বেশি হবে, আর বেদ বেশি হলে তাপটা কমে যাবে। ওকে, তাহলে কিউ প্রপোর্শনাল 1/t। আর একটা আছে কি, চারটে মেন পয়েন্ট উপর ডিপেন্ড করে তাপ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, প্রদত্ত তাপ হচ্ছে কি তাপ পরিবহনের সময়, তাপ পদার্থের উপর তাপ পরিবহনের সময়ের সমানুপাতিক। ওকে, সময়ের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু টি। দেখে নাও, এর মান হচ্ছে কি, যদি তুমি একটা বস্তুকে 10 মিনিট ধরে উত্তপ্ত করো, সেখানে যে তাপ লাগবে সেই বস্তুটাকেই যদি 20 মিনিট ধরে উত্তপ্ত করো, সেখানে তাপ কি লাগবে? বেশি লাগবে। ধরো একটা তাপ ট্রান্সফার হচ্ছে, ওকে, কন্টিনিউয়াসলি তাপ যাচ্ছে, তা 10 মিনিট ধরে যেই পরিমাণ তাপ যাবে 20 মিনিটে কেউ তাতে বেশি পরিমাণ তাপ যাবে। তা যত সময় বাড়বে তত তাপ বেশি যাবে, বেশি লাগবে বা বেশি সেখানে দেওয়া হবে, আর যত সময় কম থাকে কম তাপ দেওয়া হবে, তাই না? তাহলে এখানে তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক। তাই টোটাল বিষয়টাকে যদি আমরা একটা গাণিতিক রূপ আকারে দেখাই তাহলে সেটা কি হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে অতএব কিউ প্রপোর্শনাল টু, প্রথমে কি θ2 - θ1, θ2 - θ1, তারপরে কি কার সঙ্গে সমানুপাতিক আছে দেখে নাও? ক্ষেত্রফলের সঙ্গে এ, তারপরে কার সঙ্গে সমানুপাতিক আছে দেখে নাও? টি, তারপর হচ্ছে কি ডি এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু θ2 - θ1 AT। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কিউ ইকুয়াল টু কে, একটা ধ্রুবক আসবে, কে ইন্টু এ θ2 - θ1 ইন্টু T/T। তাহলে এইটাই হচ্ছে তাপের সঙ্গে ক্ষেত্রফল, সময়, বেদ এবং উষ্ণতা পার্থক্যের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ কোনো বস্তুতে তাপ দিলে সেই তাপটা কার সঙ্গে সম্পর্কিত হবে সেটা হচ্ছে এটা সমীকরণ। তার টোটাল বিষয়টাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। কোনো কঠিন বস্তুতে বা কোনো ধাতব কঠিন বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করলে সেই তাপটি ওই বস্তু দুটির দুই প্রান্তের, দুই পৃষ্ঠের যে উষ্ণতা পার্থক্য হবে তার সঙ্গে সমানুপাতিক হবে। আর কি, যে বস্তুটির ক্ষেত্রফল, যে পৃষ্ঠের ক্ষেত্রফল আছে তার সঙ্গে সমানুপাতিক হবে, বস্তুর যে বেদ হবে সে বেদের ব্যস্ত অনুপাতিক হবে, আর কি সময়ের সঙ্গে সমানুপাতিক হবে। তো সমস্ত এই 4টে পয়েন্টটাকে যদি আমরা একটা ফর্মুলাতে লাগাই এবং সেটা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী হবে কি, কিউ প্রপোর্শনাল টু θ2 - θ1 A ইন্টু T/D। তাহলে কিউ ইকুয়াল টু একটা সমানুপাতিক চিহ্ন উঠে চলে গেলে ধ্রুবক থাকবে, একটা কে ধ্রুবক নিলাম, কে ইন্টু এ θ2 - θ1 ইন্টু T/T। এই কেটাকে বলা কি তাপ পরিবাহিতাঙ্ক। কেন বলা হয়, এর একক কি, এর মাত্রা কি, এর সংজ্ঞা কি, সমস্ত বিষয় কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেখানে তাপীয় রোধ কি, তাপীয় রোধাঙ্ক কি, সমস্ত বিষয় নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ওকে, তাহলে আজকের ভিডিওতে মেন হচ্ছে কি এই চ্যাপ্টার মেন মৌলিক বিষয়টা বা বেসিক কনসেপ্টটা ডিসকাস করলাম। কেমন লাগলো তোমাদের, বুঝতে পারলে কিনা, যতটুকু বুঝিয়েছি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।